যে যখন ফ্যাসিস্ট চরিত্রটা পালিয়ে যায় সে তার সেটআপটা রেখে যায়, ওই সেটআপে যে নিজেকে ফিট করে নিতে পারে সে নতুন ফ্যাসিস্ট হিসেবে তৈরি হয়ে যায়। আমরা যখন রাজনীতি করেছি 17-18 বছর, আপনাদের প্রত্যেকের মনে আছে, অতি অতি সম্প্রতি অতীত এটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা যারা বিরোধী দলে ছিলেন, বাম দল কিংবা বাংলাদেশ জামাত ইসলামী কিংবা অন্যান্য ইসলামী দলগুলো, তাদেরকে একটা নিয়মিত ট্যাগিং করা হতো। ট্যাগটার ভাষা ছিল দেশদ্রোহী, জঙ্গি, পাকিস্তানপন্থী ইত্যাদি ইত্যাদি, নানা সন্ত্রাসী। এগুলো ছিল সেই সময় প্রিয় ট্যাগিং। ট্যাগিংটা কেন হতো? বাংলাদেশ আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, লুটোতরাজ চালিয়েছে, যে ফ্যাসিজম কায়েম করেছে, তার বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তুলতো, সাথে সাথেই তারা এই ট্যাগগুলোতে, মানে এই ট্যাগের সম্মান তাদের কপালে জুটতো। আমরা সবাই সম্মানিত এই সম্মানে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কি হয়েছে খেয়াল করেছেন কি আপনারা? আমরা প্রত্যেকে এখন ফেসবুকে আছি, আমরা প্রত্যেকে জানি যে অন্তত আর কিছু না হোক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানেও সুনির্দিষ্ট একটা দলের সাথে আপনি যদি একমত না হতে পারেন, আপনি ভারতপন্থী, আপনি মানে পাকিস্তানের জায়গায় আপনি ভারতপন্থী, আপনি দেশ বিরোধী, আপনি দেশ বিক্রির সব ব্যবস্থা করেছেন, আপনি ফ্যাসিবাদের অপর পিঠ। ট্যাগিং হচ্ছে এমন একটা নোংরা মানসিকতা, যেই আরো একটা শব্দ আছে, নাস্তিক। বাংলাদেশে যেমন আস্তিকদের থাকার মানে অধিকার আছে, মানবিক মর্যাদা হিসেবে একজন নাস্তিকেরও থাকার অধিকার আছে। খুব সুস্পষ্ট ভাবে এটা প্রত্যেককে বুঝে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জন্যই দল হিসেবে মধ্যপন্থী, কারণ এই দলের ছায়াতলে প্রত্যেকের ধর্ম যেমন নিরাপদ। কেউ যদি সিদ্ধান্ত নেন যে তিনি ধর্ম পালন করবেন না, তার মতো থাকবেন, তিনিও নিরাপদ। এইটাই হচ্ছে সার্বিকভাবে একটা জাতিগত বৈশিষ্ট্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই এই জায়গাটাই সবচেয়ে বেশি ট্যাগিং এবং ব্যাশিং এর শিকার এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটু আগে আমার সম্মানিত ভাই বলে গেলেন যে বিভিন্ন গ্রুপের নাম করে যারা সুবিধাবাদী দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরনের কোন গোষ্ঠীর কাছ থেকে কোনো সুবিধা নেয়নি। ব্যক্তি হিসেবে অনেকেই নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধরনটা হচ্ছে অনেকটা ঢিলে ঢালা। আপনাকে মনে রাখতে হবে, আমরা কোনো ক্যাডার ভিত্তিক দল পরিচালনা করি না। দৈনন্দিন জীবনে একজনের পেশা কি হবে, তিনি কতটুকু কম্প্রোমাইজ করবেন, তিনি তার নীতিকে কতটুকু বিক্রি করবেন, এটা সম্পূর্ণ দায় তার। কাজেই হ্যাঁ, দল হিসেবে দায়িত্ব দল বহন করছে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে অনেক। এর রাজনৈতিক শক্তির প্রভাবে বড় ধরনের লোন টোন এগুলো বরাদ্দ হয়, পরবর্তীতে এগুলো যখন ডিফল্ট হয় তখন সবচেয়ে বেশি দায় চুকান ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংকের কর্মকর্তাদের সই ছাড়া যেহেতু লোন হয় না, কাজেই তারা সবসময় এটার সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে কিছু সুস্পষ্ট প্ল্যানিং আছে। আপনারা যারা 31 দফা পড়েছেন, এটার 15তম দফায় আছে যে একটা স্বাধীন অর্থনৈতিক কমিশন গঠন করা হবে। আমাদের এখানে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আছেন, যিনি একই সাথে মানে আমাদের বিভিন্ন প্ল্যানিং এর সাথে সংযুক্ত আছে। আমার বিশেষ যে সুপারিশ বা উপলব্ধি, সেখান থেকে আমি বলতে চাই আমাদের বোধহয় এমন একটা চেক অ্যান্ড ব্যালেন্স পয়েন্ট তৈরি করা উচিত, যে চেক অ্যান্ড ব্যালেন্স পয়েন্টটা অন্তত কর্মকর্তাদের তাদের কাজের এবং কাজ পরবর্তী এই যে রাজনৈতিক চাপে যে তারা বিভিন্ন মামলা দিতে, বিভিন্ন লোন দিতে বাধ্য হন, সেইখান থেকে কোনো ধরনের ইমিউনিটি ডেভেলপ করে। আপনি যদি সারাক্ষণ ভয়ে ভয়ে চাকরি করেন এবং সারাক্ষণ আপনার মধ্যে আতঙ্ক বিরাজ করে, তাহলে তো সেই সেক্টর অবশ্যম্ভাবীভাবে একটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত সেক্টর হিসেবেই বিবেচিত হবে। এর বাইরে আপনারা যদি ভিশন 2030-তে দেখেন, ভিশন 2030-তে কিন্তু ধারা 6, মানে যেটা আমাদের 64 নাম্বার ধারা, ওখানেও কিন্তু ব্যাংক নিয়ে আমাদের বিশেষ ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে। সেখানে একটা গড়পড়তা পরিকল্পনা হলো, গড়পড়তা পরিকল্পনা রাজনৈতিক প্রভাব মুক্ত। এইবার অন্তত এইবার আমরা দেখতে চাই এই যে আসন্ন নির্বাচন, যেটা আমরা আশা করছি 2026-এর ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষজন আজকে বহু বছর পরে তার ভোটাধিকার দিতে পারবে, তার মাধ্যমে যেই দল বা যেই জোটই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পাক না কেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে এইটা যেন কেবল বুলি না হয়ে যায়। এটা যেন এমন না হয় যেন আগামীকালকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, কিংবা অন্য জামাত ইসলামী থেকে, জামাত ইসলামী তো বলার কিছু নাই, তাদের তো ঘরের ছেলে তারা ফিরিয়ে নিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে বোধহয় প্রথম 1 সপ্তাহের মধ্যেই। তাদেরকে নিয়ে বলার কিছু নাই, তাদের দলের বিষয় তারা বুঝবেন। কিন্তু আমার আহ্বান থাকবে জুলাই আন্দোলনে আমাদের সাথী হিসেবে সবগুলো দলের প্রতি
যে সেক্টরগুলো যদি আমরা পাওয়ারফুল না করতে পারি, আপনি অর্থনৈতিক সংস্কার কিভাবে করবেন? অর্থনৈতিক সংস্কার বলুন আর যাই বলুন না কেন, এইটাকে কনজিউমার পর্যন্ত বা গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তাই কিন্তু ব্যাংক, বীমা, এগুলো। কাজে এই জায়গাগুলোতে যদি একটা স্বচ্ছ পরিচালনা, সুদক্ষ পরিচালনা, একটা সৎ এবং যোগ্য পরিচালনা বডিকে আমরা না আনতে পারি, তার ভুক্তভোগী সারা জীবন কর্মকর্তা কর্মচারীরাই হবে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু ঘরের প্রাণ যায়। কাজে এই যে এখন 28 লক্ষ কোটি টাকা যেটা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে গত 15 বছরে, নিশ্চিত থাকেন এগুলোর মামলা যখন হবে তখন বহু বহু কর্মকর্তা এবং কর্মচারী তার জালে পড়ে যাবেন। স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, এই যে দায়টা তাদের বহন করতে হচ্ছে মানুষের রাজনৈতিক উচ্চাভিলাষের, মানুষের লোভের ক্ষেত্র বিশেষে তারাও হয়তো নানাভাবে মানে এক ধরনের প্রলোভনে পড়ে যান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু চাপই মূল কাজটা করে। কাজে এই বিষয়টা বিশেষভাবে আমাদের বিবেচনার দাবি রাখে। এই সেক্টরটাকে কুচিয়ে আনার জন্য কিংবা এই সেক্টরে কর্মকর্তা কর্মচারীদের চাপ মুক্ত রাখার জন্য যা যা করণীয় তা আমাদেরকে করতে হবে। আমাদের ভিশন 2030 আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং এর উপরে খবরদারি করার যে প্রভিশনটা আছে ওটাকে বিলুপ্ত করে দেওয়া। কিন্তু আসলে যেহেতু আমরা স্বাধীন অর্থনৈতিক কমিশন নিয়ে কথা বলছি, আমরা নিঃসন্দেহে আশা করি এমন একটা কমিশনই আমরা পাবো যে কমিশন আপনাদেরকে স্বচ্ছন্দভাবে এবং সাহসের সাথে নিজ যোগ্যতা কাজে প্রয়োগ করার সুযোগ দিবে। আমাদের সাথে অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি আছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার শুধু এইটুকুই বলার আছে যে অর্থনীতি মূল চালিকা শক্তি আমাদের, এবং এই অর্থনীতির এস্টাবলিশমেন্ট যাই বলুন, বাংলাদেশ আজও টিকে আছে দুটো প্রধান সেক্টরের উপর। আপনারা সবাই আমার সাথে একমত হবেন। সেই 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রেডিমেড গার্মেন্ট সেক্টর তিনি শুরু করে দিয়ে গিয়েছিলেন, এবং অদক্ষ জনশক্তির রপ্তানি বা রেমিট্যান্স, আজ অব্দি তৃতীয় কোন সেক্টর কিন্তু কেউ তৈরি করতে পারেনি। লুটতরাজ করতে কেউ পিছপা হয়নি, কিন্তু নতুন কোন ইনকামের রাস্তা কারো মাথাতেই আসেনি। অন্তত এই ভেবে আমি সত্যিই গর্ববোধ করি যে আমি এমন একটা দল করি যেই দলের প্রধান ধারাবাহিকভাবে প্রধানরা যারা ছিলেন এবং বর্তমানে যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তাদের ইন্টেনশন কখনো বাংলাদেশ দেখেছে, দুইজনের শাসন ব্যবস্থা বাংলাদেশ দেখেছে, এবং আমি বিশ্বাস রাখি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদেরই সন্তান, তার যোগ্যতা তিনি সময়